জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। তুমি কি চাও ঠাকুর আমার থেকে? আমি যে এই দৃশ্য আর দেখতে পাচ্ছি না। দাঁড়াও। ইন্দ্র, মিতুল, তোমরা কোথায় ছিলে? আর ইনিই বা কে? আরে বল, কোথায় ছিলি দাদা ভাই? মাই গড, অহনা! ইন্দ্র, কোথায় ছিলিস তোরা? এই মেয়েটিকে? রনো, এই মেয়েটা এখানে এলো কি করে? তুমি যে বলেছিলে ওকে নাকি সেফ জায়গায় লুকিয়ে রেখেছো, তাহলে মিতুল কি করে খুঁজে পেলো ওকে? আমি জানি না অনুরাধা। অহনা দিদি, এবার তোমাকে কথা বলতে হবে। তুমি পারবে। তুমি কথা না বললে যে ওই শয়তানটা পার পেয়ে যাবে অহনা দিদি। অহনা দিদি, কথা বলো। দিদি, চুপ করে থেকো না, তুমি কথা বলো। মা তুমি বলো, মা তুমি বলো, নির্দ্বিধায় বলো। সব সত্যিটা সবার সামনে আনো অহনা দিদি। মেয়েটাকে মুখ খোলার জন্য উস্কাচ্ছে মিতুল। এবার যদি ও সত্যিটা বলে দেয় তাহলে? বলবে কি করে? ট্রমাটাইজড হয়ে অহনার কথা বন্ধ হয়ে গেছে। আমরা সবাই এখানে আজ তোমার কথা শুনবো। বলো অহনা দিদি, চুপ করে থেকো না অহনা দিদি। কোনো লাভ নেই মিতুলকে এসব বলে। মানে? জানোয়ারটার কাছ থেকে আঘাত পেয়ে আমার মেয়ে সুইসাইড করতে গিয়েছিল। কোনো রকমে মেয়েটাকে আমি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে এসেছি, কিন্তু তারপর থেকে আমার মেয়ের মুখের ভাষা হারিয়ে গেছে।
থেকেই আমার মেয়ে আর একটাও কথা বলেনি। 4 বছর হয়ে গেল আমার মেয়ে আর কথা বলে না। এসব আপনি কি বলছেন? আপনি তো এসব কথা আগে বলেননি। বলার মতো তো পরিস্থিতি তৈরি হয়নি বাবা। ভেবেছিলাম যে আমাকে আর আমার মেয়েকে এই অবস্থায় দেখে, আমাদের দুরবস্থা দেখে এই জানোয়ারটা সবকিছু স্বীকার করবে। কিন্তু না, উল্টে ও আমাদের এই দুর্বলতাকে ওর হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ও জানে যে আমার মেয়েটা কথা বলতে পারে। কিন্তু এই মেয়েটা যতক্ষণ নিজের মুখ থেকে না বলছে আমি কেন মেনে নেব বলো তো? ওর যদি আমি এতটাই খারাপ করে থাকি, অন্তত সেই সময় গিয়ে ও একটা পুলিশ কমপ্লেন করতে পারতো। কই দেখা, আমার নামে অন্তত একটা রিপোর্ট দেখা। আমি জানি তুমি ওই লোকটাকে কতটা ভরসা করো, কিন্তু ও তোমার ভরসার যোগ্যই নয় কলি দিদি। ও একটা বিকৃত মনের মানুষ। কলি, আমার কথাটা শোন। কলি, তুমি আমাকে অনেক দিন ধরে চেনো। তুমি কোনোদিন দেখেছো আমি কোনো অন্য মেয়ের সাথে কোনোদিনও কথা বলেছি? আমি তোমাকে অনেক ভালোবাসি কলি, অনেক। এই মুখে ভালোবাসার কথা বলতে তোমার লজ্জা করছে না? তুই যে এত বড় বড় কথা বলছিস, তোর কাছে কোনো প্রমাণ আছে? কোনটা সত্যি কোনটা মিথ্যে আমরা তো কেউ কিচ্ছু জানি না মিতুল, কিচ্ছু জানি না। একেবারেই তাই। আচ্ছা সুমি, এত লোকের মেয়ের বিয়ে হয়, সুষ্ঠুভাবেই তো বিয়েটা হয়। আমাদের মেয়ের ওপর এরকম হচ্ছে কেন বলো তো? মা, তুই ঠিক আছিস তো মা? হ্যাঁ, কি করে ঠিক থাকবে বলতো? ওইটুকু একটা মেয়ে, কি ঝড় যাচ্ছে ওর মাথার উপর দিয়ে। সত্যি খোকা, এই বয়সে ঈশ্বর যার কত কি দেখাবেন আমি জানি না। তোমার কি সত্যি মনে হয় আমি জেনে বুঝে তোমার এত বড় ক্ষতি করব? তুমিও কি মনে করো কলি দিদি?
এরপরে কি হবে রানু? মেয়েটা তো কথাও বলে ফেললো। আমি জানি না অনুরাধা, আমি কিচ্ছু জানি না, কিন্তু যাই হোক না কেন আমি আর তুমি যেন কোনোভাবে এর মধ্যে না ফাঁসি। ওকে বিয়ে করো না বোন, ওকে বিয়ে করো না। ও শুধু আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়নি, মন্দিরে গিয়ে বিয়েও করেছে। আমি সব সত্যি বলছি, আমি সত্যি বলছি। মা কালী সাক্ষী আছে। ভয় পেও না অনা দিদি, অনেকদিন চুপ করে থেকেছ। আর না, বলো তুমি কি বলছিলে, বলো। লজ্জা, লজ্জার কথা। লজ্জা তোমার নয় অনা দিদি, যদি লজ্জা হওয়ার কিছু থেকেই থাকে সেটা অনির্বাণ দাদার। বলো। ভয়ও দেখালো, বললো এই কথাটা যদি কেউ ঘুণাক্ষরেও জানতে পারে তাহলে নাকি ও সবার কাছে রটিয়ে দেবে যে আমি আমি নাকি নষ্ট মেয়ে। আমি আমি তখন বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত। আমি সেই অবসাদে আত্মহত্যা করতে গেছিলাম। শক্ত হও না দিদি, আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তোমাকে এখন শক্ত থাকতে হবে। অহনা, তুমি তোমাদের বিয়ের কোনো প্রমাণ দেখাতে পারবে? হ্যাঁ পারবো। কালী মন্দিরে এখনো আমাদের বিয়ের নথিপত্র আছে। যেভাবেই হোক আমাকে এখান থেকে পালাতে হবে, এটাই একমাত্র বাঁচার রাস্তা। এই ছেলেটা খুব সাংঘাতিক। আমার সন্তান শেষ হয়ে গেল, আমার বাবা চলে গেলে, আমি অসুস্থ হয়ে পড়লাম, সবকিছুর জন্য দায়ী ও। আমার জীবনটা তছনছ হয়ে গেল, বাবা সন্তান সব হারালাম, সব শেষ হয়ে গেল। সবকিছুর জন্য দায়ী এই অনির্বাণ সেনগুপ্ত। কোথায় পালাচ্ছিস? এইভাবে ঠকে গেলাম আমি, একটা ভুল মানুষকে ভালোবাসলাম। এত পড়াশোনা শিখে আমি কি করলাম? একটা মিথ্যেবাদীকে ভালোবাসলাম আমি। কেন আমি এটা করলাম?
মিথুন আমায় বারবার সাবধান করেছে, বারবার। তবু আমি ওকে অবিশ্বাস করেছিলাম। ওর একটা কথাও শুনলাম না আমি, একটা কথাও না। আমার জন্য আমার বাড়ির প্রত্যেকটা মানুষ অপমানিত হচ্ছে। আমার নিজের উপর ঘৃণা লাগছে, ঘৃণা লাগছে। আমি কি করে বলি দিদি? আমার আর ভালো লাগছে না রে। বাবা 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 নিজেকে সামলাও, নিজেকে সামলাও। শোনো শোনো শোনো, আমি আমি উপরে যাচ্ছি। বুঝতে তো পারছো কলির মানসিক অবস্থা কিরকম। ওকে গিয়ে একটু সামলে একটু কনসোল করি। হ্যাঁ, তুমি 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 তোমার যেতে হবে না, তুমি তুমি দিকটা দেখো, বুঝলে? তুমি ঠিক আছো তো? হ্যাঁ কলি, আমার বাচ্চা খুব আমি বাঁচব না, আমি বাঁচব না, আমি কেন বাঁচব? আমি বাঁচব না, বাঁচব না, কি করে বাঁচব না, বাঁচব না। কোথায় রে তুই? কলি, কলি ডাকে সাড়া দেবে না, কলি ডাকে সাড়া দেবে না। এইভাবে কলি দিদিকে ব্যবসার ভাগ দিয়ে দেওয়াটা বোধহয় ঠিক হবে না বাবা। অনিতাদার তো কোমরে জোরই নেই কলি দিদি। বুকের জোর থাকলে বলতো, হ্যাঁ আমার জমানো টাকা নেই, আমার এখানে দাঁড়াতে সময় লাগবে, তো কি হয়েছে, সেই কটা দিন আপনাদের মেয়েকে আমি ডাল ভাত খাওয়াবো। ডাল ভাত খাওয়ানোর ক্ষমতা তো ছিল নিশ্চয়ই। না, আমি আমার এই পোড়া মুখ কাউকে দেখাবো না। কলিদি দরজাটা খোলো না, কলিদি দরজাটা খোলো না, আমরা প্রত্যেকে এখানে দাঁড়িয়ে আছি। কলিদি আমার জন্য হয়েছে, তাই না দাদা? এইসব আমার হয়েছে। সুমি একদম না, সুমি কিচ্ছু হবে না। কলি, কলি দরজা খোল, দরজাটা খোল, দরজাটা খোলো না, কলিদি খোলো না দরজাটা, কলি দরজা খোল। কলিদি দয়া করে, দয়া করে। ইন্দ্রবাবু, অর্কদা, দরজা ভাঙুন। দরজা ভাঙুন আপনারা। কলি, কলি, কলি দিদি, কলি, চোখ খোল, কলি। আমি এক্ষুনি জল নিয়ে আসছি। কলি, হ্যাঁ, কলি, কলি।
আমার নাতনিটাকে আমি ভালোবাসি, বলতে পারবি না কত তোমাকে? টাকা আমার দিকে, টাকা আমার দিকে। কেন বলিস নি অর্ক? কেন বলিস নি রে? তুই যদি আমাকে বলতি, আমি ওই অনির্বাণের সঙ্গে সম্বন্ধ করতে দিতাম? কখনো না, কখনো না। কেউ জানতো না দাদা। শুধু মিতুল জানতো। মিতুল, তুই জানতি? আমাকে বললি না? আমার সাথে এত গল্প করেছিস, এত গল্প করছিস, এই কথাটা তুই আমাকে বললি না মা? তখন পরিস্থিতি ছিল না দাদু। আমি যখন জানতে পারি তখন অনির্বাণ দাদা আর কলি দিদির বিয়ে ঠিক হয়ে গেছে। আমার কিছু করার ছিল না তখন। সবাই এমনিতেই আমাকে ভুল বুঝছিল। তার মধ্যে তখন যদি আমি বলতাম যে অর্কদা কলি দিদিকে ভালোবাসে, সবাই ভাবতো অনির্বাণ দাদা আর কলি দিদির বিয়েটা আমি চাই না, সেই জন্য বলছি। আমি ভয় পেয়েছিলাম দাদু। আমি তো ভাবতে পারিনি আপনারা কখনো আমাকে ভুল বুঝবেন। হ্যাঁ, ভুল তো আমরা করেছিলাম। নিশ্চয়ই ভুল আমরা করেছিলাম। থাক বাবা থাক, এই সমস্ত কথা এখন থাক। ভুল তো মানুষ মাত্রই হয়। কলিমা অনির্বাণকে পছন্দ করেছিল, পছন্দটা ভুল ছিল, ওর তো দোষ নেই, মানুষ তো। আজ কলির মামু হিসেবে আমি অর্ককে পছন্দ করছি। কিসের মত? আমি বলছি, আমি 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 যদি আগে জানতে পারতাম না, আমি অর্ককে ঘোড়ার পিঠে চড়িয়ে এখানে নিয়ে আসতাম। দেখ, আমার চুলটা কিন্তু এমনি এমনি বাকিনি, বুঝছিস না? আমি চিনি, আমি মানুষ চিনি। অর্ক খুব ভালো ছেলে। তবে হ্যাঁ, তবে খারাপ লাগা বলতে যে আমাদের বাড়িতে এত কিছু ঘটনা ঘটে গেল, সেটা আমরা ধরতে পারলাম না। কেন সুমি, তুই কি বলছিস বল? রাজি তো?
এ কি বৌমা, তুমি দূরে দাঁড়িয়ে রইলে কেন? এসো, আশীর্বাদ করো। বুঝলি, ননদের মেয়ের বিয়েটা তো পুরো দূরে সরে সরে কাটিয়ে দিলে, এবার অন্তত যাও ছেলে মেয়ে দুটোকে আশীর্বাদ করো। সুখে থাকো বাবা, ভালো থাকো। আর সুমি, এবার তুই আশীর্বাদ কর। অর্ক, তুই তো আমার বন্ধু, তোকে কি আশীর্বাদ করব আমি জানি। পিসিমণি, এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর তুমিই তো আমাকে বুঝিয়েছো বিয়ের পর মেয়েদের জীবনে অনেক পরিবর্তন ঘটে, সেগুলোকে মানিয়ে নিতে হয়। দেখো, তোমার কথা শুনে আমি তো মানিয়ে নিয়েছি, আমি তো সুখীও হয়েছি। বলো, আমি যদি মানিয়ে নিতে পারি তাহলে কলি দিদি কেন পারবে না? আর তাছাড়া ভালোবাসা থাকলে তো সবই সম্ভব। অর্কদা কলি দিদিকে ভালোবাসে, খুব ভালোবাসে। তোমরা এতদিন ধরে অর্কদাকে চেনো, এই বাড়ির বিপদে আপদে সবসময় অর্কদা আমাদের পাশে দাঁড়িয়েছে। অর্কদার মতো ছেলেকে বিশ্বাস করে কলি দিদিকে তুলে দেওয়া যায় নাকি? অর্কদার উপর এটুকু ভরসা করো না পিসিমণি। কলিও আমার কাছে যেমন ইম্পর্টেন্ট, আমার মাও ঠিক ততটাই ইম্পর্টেন্ট আমার কাছে। মা ভুল বুঝলে সেটা কখনোই ভালো হবে না। প্লিজ তোমরা আমাকে কেউ আটকেও না, আমাকে কলিকে নিয়ে যেতে দাও প্লিজ। পিসিমণি, কলি দিদি ভালো থাকবে অর্কদার সঙ্গে, আমি তোমাকে বলছি। একবার ওদের উপর ভরসা করে দেখো। হ্যাঁ পিসিমণি, আমি এই ব্যাপারে মিতুলের সাথে একমত। দেখো, অর্ক খুব ভালো ছেলে, ওর আত্মসম্মান বোধ আছে। এতদিন ধরে ও আমার সঙ্গে বিজনেস করছে, ও এমন কোনো দিন কোনো কাজ করেনি যেটাতে ওর স্বার্থ আছে। তাই আমি বলছি, তুমি নিশ্চিন্তে কুলিকে ওর সঙ্গে যেতে দাও। ইন্দ্রবাবু আজকাল সব সময় আমার পাশে থাকেন, এইটুকুই তো চেয়েছিলাম ঠাকুর। এই শোন সুমি, তোর বৌদি কি বলছে সেটা শোনা তোর কোনো দরকার নেই। আমি মিতুল আর ইন্দ্রের সঙ্গে সম্পূর্ণ সহমত। সুমি, কোনো দ্বিমত রাখিস না। হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মত। কি গিনি, তুমি কি বলো? দেখ, আমার মনে হয় ওদের নিয়ে তুই আর চিন্তা করিস না, ওদের যেতে দে। আমার জীবনে যা হয়েছিল আমার মেয়েটার জীবনেও তাই ঘটল। ইতিহাসের পুনরাবৃত্তি হলো, কিন্তু বিয়ের পরে আমি সুখী হয়েছিলাম। তাই আমি আশা করব তুইও আমার মেয়েটাকে সুখী রাখবি। আমি তোমায় কথা দিচ্ছি,
কলি খুব সুখী হবে। ইন্দ্রবাবু চলুন। কলি এসো। এসো। ওইটুকু একটা বাচ্চা মেয়ে একজনকে ভালোবেসে বিয়ে করতে যাচ্ছিল, সংসার পাততে যাচ্ছিল, সেখানে বাধা পড়েছে, আবার আরেকজনের সঙ্গে বিয়ে হয়েছে। এই তার সঙ্গে তার পরিবারের সঙ্গে মানিয়ে নিতে ওর একটু সময় লাগবে না বলতো? হ্যাঁ হ্যাঁ, তাই তো, সময় তো দিতেই হবে বলো। মা বলছি কি, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে বলো। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে মা, একদম চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। দেখ মিতুল, সব ঠিক হয়ে যাবে বল। হ্যাঁ, কলি দিদি অর্ক দাদার সঙ্গে খুব ভালো থাকবে পিসিমণি। কাল ওদের ফুলসজ্জা, সেখানে অর্কতার সঙ্গে কলি দিদি আলাদা করে কথা বলার সুযোগ পাবে। ওদের মধ্যে বোঝাপড়াটা যেন মজবুত হয়। তুমি দেখো বলে বাবা। কিন্তু ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে যে এই বিয়েটাও মন থেকে মেনে নিতে পারেনি। কলি দিদি ভালো আছে তো? অর্কতার মা মেনে নেবে তো কলি দিদিকে? নিশ্চয়ই ওদের মধ্যে সব সমস্যা মিটে যাবে বলে বাবা। আমারও তো এরকম হুট করেই বিয়ে হয়ে গেছিল, আর ফুলসজ্জার রাতেই ইন্দ্রবাবু আমাকে বুঝিয়ে দিয়েছিলেন এই বিয়ের থেকে আমার যেন কোনো আশা না থাকে। আজ যে কলি দিদির ফুলসজ্জা, এমন একটা ফুলসজ্জা তো আমারও কেটেছে। আজকে কি কলি দিদি ও অর্কতাকে তেমনটাই? মিতুল, আপনি চলে এসেছেন, ভালোই হয়েছে। বলছি এই তত্ত্বগুলো না অর্কতার বাড়িতে পাঠাতে হবে, আমার সঙ্গে একটু হাতে হাত লাগান না। হাতে হাত লাগাবো, কিন্তু তার আগে আমার আপনার সাথে একটা কথা আছে। বলুন না। ধন্যবাদ। ধন্যবাদ কিসের? আমি আসলে চিরকালই ভেবে এসেছি মেয়েদের কোনো যোগ্যতা নেই কোনো সিদ্ধান্ত নেওয়ার, তাই কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে মেয়েদের মতামতকে আমি কোনোদিনই গুরুত্ব দিই। আপনাদের মধ্যে কথা বলা কেউ নেই? অ্যাকচুয়ালি আমি সিরিয়াস ম্যাটারে মেয়েদের মতামত নিই না। কি আপনার নিশ্চয়ই পুরনো কথা মনে পড়ে গেছে? হ্যাঁ, ওটা পুরনো কথা, তবে নতুন কথাটা এখন আপনাকে বল। সত্যি কথা, আজ আমার বলতে কোনো দ্বিধা নেই যে আপনি আমার ধারণাটাকে পুরো ভুল প্রমাণ করেছেন, আর সেই জন্যই আপনাকে ধন্যবাদ দিলাম। আমি ঠিক শুনছি? ইন্দ্রবাবু এত বড় কথাটা আমায় বললেন? যত দূরে সরাতে চাইছি এরা দুজন তত কাছাকাছি চলে আসছে। ও গড, আমি এখন কি করব?
অনুরাধা দিদি, কি হয়েছে তোমার? কি অনেকটা কেটে গেছে তো, কি করে কাটলো? এই বাজে মেয়েটাকে আমি আমার কাছে চাই না। আমি চাই ইন্দ্রা আসুক, ইন্দ্রা আসুক আমার কাছে। প্লিজ কাছে এসো ইন্দ্রা, এসে দেখো আমার হাতটা কেটে গেছে। কি করে কাটলো বলবে তুমি অনুরাধা দিদি? কেটে গেছে। আমাকে মিতুল, আপনার যে টোটকা ইউজ করেন সেটা আনুন না, হলুদ, চিনি। আমি এক্ষুনি নিয়ে আসছি। ইন্দ্রা, যেই টোটকাটা মিতুলের জন্য অ্যাপ্লিকেবল সেটা আমার জন্য নয় কেন? কারণ কেউ যদি ইচ্ছে করে হাতটা কাটে তার ওষুধ আমার জানান। আর অনুরাধা, আমার সেটুকু বুদ্ধি আছে। এসে গেছে, দাও দাও, হাতটা দাও, এক্ষুনি ঠিক করে দিচ্ছি আমি। চাপ বাবা, এ তো পুরো বদ্ধ পাগল। পাগল তো নয়, সে আনা। চেঁচিয়ে কোনো লাভ নেই ইন্দ্র। কি বলো তো, তুমি না মিতুলকে একটু বেশি বিশ্বাস করো, মানে নিজের মাথাটা খাটানো জাস্ট বন্ধ করে দিয়েছো তুমি। মিতুলের চোখ থেকে ভালো খারাপ দেখাটা জাস্ট বন্ধ করে দাও তুমি, বুঝেছো তো? মানে নিজের মাথাটা একটু খাটাও, নিজের চোখটা একটু খোলো। কারণ মিতুল যাকে খারাপ বলছে সে কি আদৌ খারাপ, নাকি মিতুল নিজের কোনো স্বার্থ সিদ্ধির জন্য তাকে খারাপ বলছে? এটা একটু নিজে ভাবো তো। হ্যাঁ, একদম ঠিক বলেছো তুমি ইন্দ্রবাবু। আপনি কিন্তু একদম আমার কথা বিশ্বাস করবেন না, সত্যি তো। আমি যদি বলি যে কেউ খারাপ, সে যে খারাপই হবে তার কি মানে আছে? আমি তো মিথ্যে কথাও বলতে পারি। ঠিক কথাই বলেছো অনুরাধা দিদি। এই যেমন অনুরাধা দিদি অনির্বাণ দাদার বন্ধু, বহুদিন ধরে অনির্বাণ দাদাকে চেনে। তাও এত বছর ধরে চেনার পরও সব কর্মকাণ্ড আমাদের থেকে চেপে গেল। কি চেপে গেল তো? কিন্তু এর থেকে তো এটা প্রমাণ হয় না যে অনুরাধা দিদি আর অনির্বাণ দাদা দুজনে মিলে চক্রান্ত করে এসব করেছে। সত্যি আপনি আমার কথাটা ভেবে দেখুন। এরকম করে আমি যা বলবো সেরকম শুনে নেবেন না, আপনারা সবাই ভাবুন, যাচাই করুন, বিচার করুন। মিতুল, বাড়াবাড়ি করো না, আর কথা ঘোরানোর চেষ্টাটা একদমই করো না, বুঝলে তো? আমি তো শুধু তোমার সুবিধে করার চেষ্টা করছিলাম অনুরাধা দিদি। আর একটা কথা ভেবে দেখুন ইন্দ্রবাবু, সেদিন অহনা দিদি যখন অনির্বাণ দাদার বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনছিল, অনির্বাণ দাদা মিথ্যে কথা বলেছে, ঠকিয়েছে, সন্তানকে অস্বীকার করেছে, সে সবকিছু বলার পরও ওখানে উপস্থিত সবার মধ্যে একজন, শুধুমাত্র একজনই কিন্তু অনির্বাণ দাদার হয়ে কথা বলছিল এই সবকিছু শোনার পর। সেটাকে অনুরাধা দিদি। কেন বলছিল ভেবে দেখুন। সত্যি কিছু না জেনে শুনে আমার কথা শুনে একদম বিশ্বাস করে নেবেন না। এই মেয়েটাকে তো আমি কিছুতেই থামাতে পারছি না। কি বলবো আমি এবার? অনুরাধা, কি হলো? এখন চুপ করে আছো কেন? মিতুল যে প্রশ্নগুলো করছে সেগুলো উত্তর দাও। হ্যাঁ, এটা ঠিক কথা, এই প্রশ্নগুলো আমাদের মাথায় আসা উচিত ছিল। যাক, আমাদের মাথায় যখন আসেনি তাহলে মিতুলের প্রশ্নের উত্তর দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।